সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও দিয়ামণি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপনাকে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা ভাই, একটু শুরুতেই জানতে চাই বর্তমানে এখন এই সময়ে কি কি কাজ নিয়ে আপনি কাজ করছেন এবং কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? অ্যাকচুয়ালি আমি তো উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি আমাদের ফাউন্ডেশন থেকে এবং দিয়ামণি কমিউনিকেশন থেকে। দুস্থদের বিয়ে দিচ্ছি, অলরেডি 13টা বিয়ে হয়ে গেছে। এতিম 13টা মেয়েকে বিয়ে দিয়েছি, সামনে আরও দিচ্ছি। উদ্যোক্তাদের গ্রো করার জন্য, ব্যবসা গ্রো করার জন্য কিভাবে আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি, এই কাজগুলো করছি আর কি উদ্যোক্তাদের নিয়ে। আচ্ছা, মোটামুটি কয়েকটা কাজ নিয়ে আপনি এগোচ্ছেন। জি জি জি। কিন্তু এই যে দুস্থদের মধ্যে বিয়ে দেওয়ার যে একটা বিষয়, এটা কিন্তু অনেক ইউনিক একটা আইডিয়া। আসলে আমরা সকলেই চাই দুস্থদের মাঝে সাহায্য বিতরণ করতে বা তাদের একটু ভালোভাবে রাখতে, কিন্তু বিয়ের যে ব্যাপারটা, যেটা আসলে খুবই জরুরি একটি বিষয়, এবং আমরা রাস্তাঘাটেও কিন্তু অনেক সময় অনেক ধরনের সিনারিও দেখতে পারি। তো এটা কিন্তু অন্যতম একটা ইউনিক আইডিয়া বলা যেতে পারে। সেই জায়গা থেকে আইডিয়াটা কিভাবে সর্বপ্রথম মাথায় এসেছে? আসলে আমি মূলত যখন এসএসসি পাশ করি, তখন আমি ইত্যাদির প্রতি খুব ঝোঁক ছিল আমার। তখন আমাদের ফজলে লনি স্যারের এই প্রোগ্রামটা আমি প্রায় ছোট খুব খেয়াল করতাম আর কি। তখন তো টেলিভিশন বসে বসে এক জায়গায় দেখতাম। তখন থেকে চিন্তাধারা ছিল যে আমি ওনাদের মতো সমাজসেবামূলক কাজ করব, আমাদের প্রয়াত ফজলে লনি স্যারের মতো। তা আসলে এটার থেকে চিন্তাধারা অনেক বড়। তাছাড়াও আমার বাবা, আমার বোন সুইডেন থাকেন, ওনারা সবসময় এই কাজগুলো করছেন, বিয়ে শাদী দিচ্ছেন। তা তাদের সাথে তাদেরগুলো দেখে দেখেই আমি মোটামুটি এই বিয়ে শাদীর ব্যাপারগুলো মাথায় নিচ্ছি, যে বিয়ে শাদী দিচ্ছি। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন শরীফ, জায়নামাজ, হুইল চেয়ার দিচ্ছি দুস্থদের, প্রতিবন্ধীদের। তারপরে উদ্যোক্তা যারা আছেন দুস্থ, এদেরকে সেলাই মেশিন দিচ্ছি। এই ধরনের কাজগুলোর পেছনে তো অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, অনেক আর্থিক ভাবেও একটু সচ্ছল হতে হয় বা আর্থিক সহযোগিতার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে সেগুলো কিভাবে ম্যানেজ করছেন? অ্যাকচুয়ালি আমার বোন দুইটা সুইডেন থাকেন। ওই সুইডেন থেকে আমার বোনরা আমাকে ডোনেট করছে, আমি ওদের সহযোগিতা নিয়ে কাজ করছি। তাছাড়া আমার এই ফাউন্ডেশনের আমার মোটামুটি 7 জন মেম্বার। আমরা 7 জন মেম্বারই, আমরা 7 জন মিলেই এই কাজগুলো করছি আর কি। এই ক্ষেত্রে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস চান কিনা, বা মিডিয়ার কাছ থেকে কোনো প্রত্যাশা আছে কিনা, সরকারের জায়গা থেকে কোনো প্রত্যাশা আছে কিনা, বা কি চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি আমরা এখনো সরকারকে ওভাবে জানান দেইনি যে আমরা কিছু চাচ্ছি, বা পরবর্তীতে আমরা জানান দিব আর কি। আমরা কিছু কাজ আরো করে নিই, আরো কিছু পেন্ডিং কাজ রয়েছে, কিছু বিয়ে শাদী বাকি রয়েছে আমাদের। এগুলা করার পর আমরা দেন সরকারের কাছে আমরা এটা একটা আবেদন করব যে আমরা আসলে এই কাজগুলো করছি, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কিভাবে আমরা পেতে পারি। আচ্ছা, আর সেক্ষেত্রে যদি মিডিয়ার জায়গা থেকে কি ধরনের প্রত্যাশা আশা করছেন? 100% মিডিয়ার সাপোর্ট লাগবে, কারণ একটা কাজ করতে গেলে মিডিয়ার সাপোর্ট 100% দরকার। আমাকে প্রচার করতে হলে তো আমার মিডিয়া প্রয়োজন 100%। সেজন্য মিডিয়ার সাপোর্ট সবসময় আমি চাই, যে মিডিয়া যাতে আমার পাশে থেকে আমাকে এই কাজগুলো যাতে ফোকাস করতে পারে। তখন আমি মোটামুটি ফোকাস করতে পারলেই তো আমাকে আপনার মোটামুটি সরকারও সাহায্য করবে, যে না, ও তো কাজ করছে, ফোকাস আছে ওর কাজের। আচ্ছা, আপনাদের প্রতিনিধি তারা কিভাবে কাজ করছেন, কিভাবে তারা ফাইন্ড আউট করছেন সবকিছু মিলিয়ে? ওরা তো প্রতিনিধিগুলো এক এক সাইডের, যেমন কেউ বিক্রমপুরে আছেন আমার সেক্রেটারি মহোদয়, যে সাধারণ সম্পাদক। জায়গা আপনাদের প্রতিনিধি রয়েছে দেশের বাইরে, যেমন সুইডেনে আছেন, ইতালিতে আছেন, দুবাইতে আছেন, সৌদিতে আছেন, চায়নাতে আছেন, মালয়েশিয়াতে আছেন। এরকম কয়েকটা দেশে আমাদের প্রতিনিধি আছে, ওরা কাজ করছে আমাদের সাথে। তো মোটামুটি বাহিরেও আমরা একটা চিন্তা ভাবনা ওদেরকে নিয়ে করছি, ওরা বাংলাদেশে আসবে। আসার পর আমরা একটা মিটিং করে দেন, বড় আকার একটা আমরা মানে সেলাই মেশিন বা দুস্থদের ডেকে আমরা করবো, এই জিনিসগুলো দেওয়া, বিয়ে শাদী দেওয়া, এগুলো করবো আর কি ওদেরকে নিয়ে। আচ্ছা, তার পাশাপাশি আপনি নারী উদ্যোক্তাদের নিয়েও কাজ করছেন, তো তাদেরকে নিয়ে কাজ কিভাবে চলছে এবং কিভাবে পরিচালিত করছেন এবং তাদের জন্য সুযোগ সুবিধা? আমার মেম্বার প্রচুর, আসলে মানে এত মেম্বার হয়েছে। এখন আনুমানিক কতজন মেম্বার রয়েছে? এখন আমার মেম্বার হয়েছে আমার প্রায় 5000-এর উপরে। বাহ, অনেক। হ্যাঁ, এরা বিভিন্ন সেক্টর থেকে, যেমন রাজশাহী, খুলনা, যশোর, বিভিন্ন জেলা উপজেলা থেকে আমরা নিয়েছি উদ্যোক্তাদের। এরা কাজ করছে। যেমন ডিসেম্বরে আমাদের আমরা মহাসম্মেলনে একটা প্ল্যান করছি উদ্যোক্তাদের নিয়ে, সব উদ্যোক্তাদের আমরা একত্রিত করব আর কি। এবং এখান থেকে বেস্ট উদ্যোক্তা যারা, এদেরকে বাছাই করে এদেরকে আমরা একটা ডোনেট করার জন্য প্ল্যান করছি, যে এদেরকে আমরা ওই মহাসম্মেলনে ডেকে ডোনেট করব আর কি। এটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ফিউচার পরিকল্পনা হচ্ছে আমি তো আসলে মানে আমার একটা প্ল্যান হচ্ছে, আমি বৃদ্ধাশ্রম করব,
এটা আমার প্রথম প্ল্যান। আর দ্বিতীয়ত হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে যেটা করার, বললামই তো যে ওদেরকে মানে গ্রো করার জন্য যা করণীয় সেটা আমরা করব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কিন্তু এখন বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে দেখি যে অনেক ধরনের অপ্রীতিকর কিছু তথ্য আমরা দেখতে পারি খবরের কাগজে, নিউজ চ্যানেলে। সবকিছু মিলিয়ে এই যে ফাউন্ডেশনের নামে মানুষ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেই জায়গা থেকে আপনাদের পরিকল্পনা কি? আসলে সবাই তো পজিটিভ কিছুই চাইবে, কিন্তু তারপরও দেখাবে পজিটিভ কিছু, কিন্তু আসলে কি নেগেটিভ আছে কিনা? আমি এ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম করেছি উদ্যোক্তাদের নিয়ে, আমার সাইডটা আমি পজিটিভই রেখেছি। যেহেতু আমিও মিডিয়ার সাথে রিলেটেড, আমি 95 থেকে মিডিয়ার সাথে রিলেটেড, তা আমি পজিটিভ নিয়ে কাজ করছি, এটা সব উদ্যোক্তাই জানে। বিধায় এতগুলো মেম্বার আমি পেয়েছি এবং আমার কাছ থেকে অনেক উদ্যোক্তা হেল্পও পাচ্ছে। এই যে ফাউন্ডেশনগুলো নিয়ে যে ধরনের একটা ব্যবসা তৈরি হয়েছে এবং আসলে জনগণের মনে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এই ধরনের আতঙ্কগুলো জনগণের জায়গা থেকে এখন যে ফাউন্ডেশনগুলো হয়েছে এগুলার কোনো কাগজপত্র বা ডকুমেন্টস নাই, আমি যেটা জানি আর কি। কিন্তু আমরা যেটা করেছি, আমরা টোটালি ডকুমেন্টস, আমাদের খুব প্রোফাইল খুব ভারী, আমাদের ডকুমেন্ট সব ভারী, আমাদের লাইসেন্স থেকে শুরু করে সব কিছুই করা আছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটু জানতে চাই আপনার কাছে যে যারা জনগণ রয়েছেন বা যারা একটু বিভ্রান্তিতে রয়েছেন এসব নিয়ে, তাদের জায়গা থেকে তারা কিভাবে জাস্টিফাই করতে পারবেন? কারণ আমরাও চাই আমরা একটা জায়গায় যখন অংশগ্রহণ করছি বা এটা সম্পর্কে জানছি, আমাদের জায়গা থেকে কিন্তু জাস্টিফিকেশন একটা জায়গা থাকে যে আমি এটা নিয়ে ক্লিয়ার রয়েছে। তারা কিভাবে জাস্টিফাই করতে পারবেন? কারণ আসলে এখন সাধারণ মানুষ অনেকেই অনেক কিছু বুঝেন না বা অনেক কিছু বুঝতে চান না, সবকিছু মিলিয়ে। এখন হয়েছে কি, জাস্টিফাই বলতে অনেক উদ্যোক্তাকে আমি সরাসরি বলি যে আপনি আসেন, আগে আমাদের কাজ দেখেন, যদি আপনার পছন্দ হয় আপনি আসবেন, আর পছন্দ না হলে ওয়েলকাম, ঠিক আছে, আপনি যেতে পারেন, কোনো প্রবলেম নেই। তা আমি প্রায় সংগঠনে গিয়েছি, আমি নিজে আগে দেখেছি যে আসলে এরা কী করতেছে। আমি সবগুলোতে রিসার্চ করেছি যে এই সংগঠনটা কেমন, ওই সংগঠনটা কেমন, এই কাজ করছে কি, এই কী কাজ করছে, দেখেছি আমি অনেকগুলোতে গিয়ে। তো ভালো কিছু পাইনি এদের কাছ থেকে। তা আমি নিজেও মানে আসলে এটাতে আমি নিজে গিয়েও কিন্তু হয়েছি, বিভ্রান্তির শিকার হয়েছি। তা আমি এখন চিন্তা করলাম যে নিজে এখন করে আমি এটাকে করব, যেহেতু আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি আর ছোটবেলা থেকে বিভ্রান্ত না হয়, এবং ছোটবেলা থেকেই করা, আমার এই সমাজ সেবাটা আমার ছোটবেলা থেকেই করা, এটা আমি ছোটবেলা থেকেই করি। স্কুল লাইফে একটা টিফিন নিয়ে গেলে আমি 5 জনকে নিয়ে খেতাম, এটা হচ্ছে আমার মানে ছোটবেলা থেকে আমার মন মানসিকতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার একটু জানতে চাই আপনার ছোটবেলা কোথায় কেটেছে এবং পড়াশোনা কোথায় করেছেন? পড়াশোনা হয়েছে, আমি ছোটবেলা আমার পুরান ঢাকাতে, আমি পুরান ঢাকার সন্তান, লালবাগ রহমতুল্লাহ মডেল হাই স্কুল আর মিরপুর বাংলাগঞ্জ থেকে পাশ করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যার হাতে তৈরি হয়েছি, আমার জননন্দিত উপস্থাপক বাংলাদেশের, আপনারা সবাই চিনেন হানিফ সংকেত, ওনার হাত ধরে আমি আজকে মিডিয়াতে পদার্পণ করেছি। ওনার জন্য আজকে আমি অপূর্ব হয়েছি। আচ্ছা, একটু জানতে চাই সেই স্টোরিটা, তার সাথে পরিচয়টা কিভাবে এবং তার হাত ধরে কিভাবে আসা? আমি তার এখানে আপনার ছিলাম হচ্ছে, আমি কিন্তু একটু নৃত্যশিল্পীও ছিলাম। আচ্ছা, আমি তখন তার গ্রুপে নাচ করতাম। আচ্ছা, এবং আমি পরিচয়টা ওই নাচের মাধ্যমে, এবং মোল্লা সল্টার পাপ্পু ভাইকে দিয়ে আমার পরিচয়। আচ্ছা, সে প্রয়াত পাপ্পু ভাই, সে তো চলে গিয়েছে, আল্লাহর দরবারে আছেন। তা আমি তাকে দিয়ে আমার পরিচয়টা আজকে মোটামুটি, এখন তার দোয়াতেই আজকে আমি অপূর্ব হয়েছি। আচ্ছা, এক্ষেত্রে তো মিডিয়ার অনেক পরিবর্তন আপনি দেখতে পেরেছেন আপনার এই জার্নিতে, মিডিয়া জার্নিতে। কি কি পরিবর্তন সবচেয়ে বেশি আপনাকে হয়তোবা একটু শক করেছে যে মিডিয়ার এই পরিবর্তনটা হলো, বা আপনার মনে একটা ভালো ফিলিংস এনেছে যে না, এই পরিবর্তনটা দরকার ছিল? অ্যাকচুয়ালি মিডিয়াতে তো পরিবর্তন তো অনেক কিছুই দেখছি, প্রতিনিয়তই হচ্ছে। আপনার মাস গেলে পরিবর্তন, বছর গেলে পরিবর্তন, প্রতিদিনও কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? এখন আসলে এইটা বলার কিছুই নাই, আমার পরিবর্তন তো দিন দিন হচ্ছেই, তাই না? আপনি তো এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেকগুলো কাজে জড়িত রয়েছেন, আর কোনো ব্যতিক্রমধর্মী কাজ করার ইচ্ছা আছে কিনা, বা যেটা এখনো শুরু করেন নাই বাট শুরু করবেন হয়তো? এই বৃদ্ধাশ্রমটা নিয়ে আমি আগাচ্ছি, সামনে একটা বৃদ্ধাশ্রম করব, এটা আমরা কালীগঞ্জ, এটা কালিয়াকরে দেখছি, কালিয়াকরেই করছি, গাজীপুর। প্রসেসিং চলতেছে, আমার 2টা বোন আসার পরে দেন আমি কাজে হাত দিব আর কি। আচ্ছা, আপনার অবসর সময় কাটে কিভাবে? অবসর সময়টা আসলে আমি গান খুব পছন্দ করি, উদ্যোক্তাদের সাথে কথা বলি, তারপর ওদের সাথে ফ্যামিলিকে সময় দেই, আমার ওয়াইফের সামনে আমি উদ্যোক্তাদের সাথে কথা বলি। সবচেয়ে বেশি ভালো ব্যাপার যেটা আমি বলবো,
ওয়াইফ আমাকে সাপোর্ট দিচ্ছে এই ব্যাপারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আশা করছি আপনি যে ফাউন্ডেশন নিয়ে যে ধরনের পরিকল্পনা করছেন আগামীতে আরও ভালোভাবে সফল হোক। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন এবং চার চুমুকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চার চুমুক পরিবারকে ধন্যবাদ এবং পাশাপাশি এটিএন বাংলা পরিবারকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।